যারা যারা 2025 সালে গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য 2022 সালের যে গ্রুপ ডিতে যে সমস্ত কোশ্চেন এসেছিলো শুধুমাত্র জিকেগুলো এখানে তুলে ধরা হলো। এখান থেকে তোমরা দেখতে পারবে। দেখো, এটা হচ্ছে 18/8/2022 সালে কোশ্চেনগুলো এসেছিলো। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো উত্তরগুলো নিজেরা করবে, একটু সময় দিচ্ছি। এটা হয়েছিল 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। 2 নম্বর কোশ্চেন দেখো, গ্রহগুলি মিটমিট করে না কেন? কারণ তারা আলোর বর্ধিত উৎস হিসাবে কাজ করে, সেই জন্য তারা মিটমিট করে না। এটার উত্তর। 3 নম্বর প্রশ্ন দেখো, নদীর জল যখন চ্যানেলের বাইরে তীর ক্ষয় করে তখন নদীতে যে বাঁকগুলি তৈরি হয় তাকে কি বলা হয়? এর উত্তর হবে মেইন্ডার্স বা মেন্ডার বা মিয়েন্ডারও বলা হয়। মিয়েন্ডার। পরের প্রশ্ন দেখো, ভারত পৃথিবীর স্থলভাগের কত শতাংশ? এটার উত্তর হবে 2.3%। 5 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে বাঁধ পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প শুরু হয়? তো বাঁধ পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প শুরু হয় 2012 সালে। এই কোশ্চেনটি এসেছিল। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, একটি ম্যাগনেসিয়ামের ফিতা বাতাসে চকচকে শিখায় জ্বলে এবং একটি সাদা পদার্থে পরিবর্তিত হয়। এই সাদা পদার্থটি কি? দেখো, এই সাদা পদার্থটি হবে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম অক্সাইড, সেই জন্য সাদা হয়। 7 নম্বর কোশ্চেন দেখো, একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখা একটি তড়িৎ বহনকারী পরিবাহীর উপর বল নির্ণয়ের জন্য কোন নিয়ম ব্যবহার করা হয়? আবার প্রশ্নটা পড়ছি, একটি চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখা একটি তড়িৎ বহনকারী পরিবাহীর উপর বল নির্ণয়ের জন্য কোন নিয়ম ব্যবহার করা হয়? তো এটার উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, অনুভূমিক সোজা তার এর মধ্যে দিয়ে প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। পূর্ব প্রান্ত থেকে দেখলে চুম্বক ক্ষেত্রে রেখার দিক কোন দিকটা হবে? তো এটি হবে তারের লম্ব, একটি সমতলে কাটার বিপরীত দিকে হবে। 9 নম্বর কোশ্চেন দেখো, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, অক্সিজেন এদের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এটি হবে আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। 10 নম্বর কোশ্চেন দেখো, শ্বসনের হার সালোক সংশ্লেষের হারের চেয়ে বেশি হলে উদ্ভিদ কিভাবে প্রভাবিত হবে? অর্থাৎ উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যদি বেশি হয়ে যায় তার শ্বসনের থেকে, তাহলে উদ্ভিদের কি প্রভাব লক্ষ্য করা যায়? এতে কি হবে, উৎপাদিত খাবারের চেয়ে বেশি খাদ্য অক্সিডাইজ হয়ে যাবে। তার মানে উদ্ভিদের দেহ থেকে বেশি পরিমাণ খাবার নিঃসৃত হয়ে যাবে এবং উদ্ভিদ অনাহারে মরবে, অর্থাৎ উদ্ভিদ থেকে তার খাদ্যটা কাজে লেগে যাবে সম্পূর্ণ। 11 নম্বর কোশ্চেন দেখো, গ্লুকোজ, গ্লাইকোজেন, স্টার্চ, সুক্রোজ এদের মধ্যে কোনটি উদ্ভিদের কার্বোহাইড্রেট সংরক্ষণ করে? তো এদের মধ্যে স্টার্চ যেটা আছে, স্টার্চ হচ্ছে সংরক্ষণ করে কার্বোহাইড্রেট। তারপরে দেখো, কিলোওয়াট কিসের একক? কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন হলো -0.5 দর্পণ। এটা দর্পণ হয়ে গেছে, এখানে ডায়োপ্টার হবে, এটা 0.5 ডায়োপ্টার হবে, ডি দিয়ে দিলাম। দ্বারা গঠিত চিত্রটির আকার কি হবে? চিত্রটি কেমন রূপ নেবে? আবার কোশ্চেনটা পড়ছি, একটি গোলাকার দর্পণ দ্বারা উৎপাদিত বিবর্ধন হলো -0.5 ডায়োপ্টার।
তো এর দ্বারা গঠিত যে চিত্রটি হবে সেটি কেমন রূপ নেবে? সেটি হবে সৎ এবং অবশীর্ষ হবে। তোমরা এখানে একটু ঠিক করে নেবে যারা যারা নোট করছো। 14 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের রেচনাঙ্গগুলি রয়েছে কী কী? অর্থাৎ মানুষের কোন কোন রেচনাঙ্গগুলি রয়েছে? তো একটি মানুষের রেচনাঙ্গগুলি হলো ত্বক অর্থাৎ চামড়া, বৃহদন্ত্র এবং ফুসফুস, যা শরীর থেকে বজ্র পদার্থ অপসারণ করতে সাহায্য করে। তারপর দেখো 15 নম্বর কোশ্চেন, কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয়, কারণটা কি? কার্বন স্থিতিশীল যৌগ গঠন করতে সক্ষম হয়, এর কারণটা কি? কারণ এর যে ছোট পারমাণবিক আকার রয়েছে, সেই পারমাণবিক আকারের জন্য ছোট ছোট পারমাণবিক আকার রয়েছে, ওই জন্য কার্বনটা স্থিতিশীল হয়। 16 নম্বরের কোশ্চেনটা দেখো, চর্বি, এটা মালসিফিকেশন হবে, সরি এটা মালসিফিকেশন, এটা একটু ঠিক করে নেবে তোমরা। তো দেখো চর্বি মালসিফিকেশনে কি হয়? চর্বি মালসিফিকেশনে পিত্ত লবণ সাহায্য করে। তারপর কোশ্চেন দেখো, সোডিয়াম ধাতু জলের সাথে বিক্রিয়া করলে কি ঘটে? তো সোডিয়াম ধাতু যখন জলের সঙ্গে আমরা বিক্রিয়া ঘটাবো তখন হাইড্রোজেন গ্যাস পাবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন হবে। যখন সোডিয়ামকে তোমরা সোডিয়াম ধাতুটাকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটাবে, এবং সোডিয়ামটা হচ্ছে একটা রিঅ্যাক্টিভ ধাতু। পরের প্রশ্ন দেখো, কিছু উদ্ভিদ তাদের শিকড় থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, এরকম একটা উদ্ভিদের উদাহরণ দিতে বলছে। যেরকম মিষ্টি আলু কী হয়, তাদের শিকড় থেকে আবার নতুন উদ্ভিদ হয়ে যায়। 19 নম্বর, ভারতীয় সংবিধানের 243 ধারাতে কি নির্দেশ করছে, কি উল্লেখ রয়েছে? তো পঞ্চায়েতের যে সময়কাল, অর্থাৎ পঞ্চায়েত কতদিন ধরে একটা সরকারের অধীনে থাকবে, সেটা যে নির্ণয় করা হয়েছে 243 নম্বর ধারায়। পঞ্চায়েতের সময়কাল নির্দেশ করেছে। 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে? এটি আর্টিকেল 78 অর্থাৎ ধারা 78 নম্বরে। তারপর দেখো, ভারতের সংবিধানের কয়টি অংশ এবং কয়টি তফসিল রয়েছে? তো ভারতীয় সংবিধানে 25টি অংশ এবং 12টি তফসিল রয়েছে। 25টি অংশ এবং 12টি তফসিল। তারপরে 22 নম্বর, ত্রিপুরা সরকারি ভাষায় 1964 অর্থাৎ 1964 অনুযায়ী ত্রিপুরা রাজ্যের সমস্ত বা যে কোনো সরকারি কাজে কোন কোন ভাষাকে ব্যবহারের অনুমতি দিয়েছে বা ব্যবহার করা হয়? তো সেখানে বাংলা এবং কোকবরক ভাষা ইউজ করা হয়। তারপরে দেখো, কোন বছর ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বা পালিত হয়? এটা 1950 সালে। 23 নম্বর কোশ্চেন দেখো, বন্ধন ব্যাংক কবে গঠিত হয়? বন্ধন ব্যাংক গঠিত হয় 2014 সালে 23শে ডিসেম্বর, কিন্তু এটির যে মূল কাজ সেটি শুরু হয় 23শে আগস্ট 2015 থেকে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।